অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন হারুকি মুরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের চতুর্থ পর্ব। পরের শনিবার নাউকো আমাকে ফোন করলে আমরা রবিবার দিন ডেটে গেলাম। আমার মনে হয় একে ডেট বলা যেতে পারে। ডেট ছাড়া আর কোনো শব্দ আমার মাথায় আসছে না। গতবারের মতোই আমরা রাস্তায় রাস্তায় হাঁটলাম, মাঝে কখনো থামলাম কফির জন্য, তারপর আবারও হাঁটলাম। সন্ধ্যায় ডিনার করলাম, তারপর বিদায় নিলাম। আবারও সে তার টুকরো টুকরো কথায় সীমাবদ্ধ থাকল। যেহেতু তাকে বিব্রত লাগলো না, আমিও তেমন কথা একটা বাড়ালাম না। যখন যা মাথায় আসলো তা নিয়ে আমরা কথা বললাম, প্রতিদিনের রুটিন, ক্যাম্পাস। তবে কোনো কথাই বেশি দূর গেল না। আর আমরা আমাদের অতীত নিয়ে কোনো কথাই বললাম না, খালি হাঁটলাম আর হাঁটলাম। সৌভাগ্যজনকভাবে টোকিও শহর অনেক বড়, আমরা কখনোই হেঁটে পুরোটা শেষ করতে পারিনি। এরকম প্রায় প্রতি রবিবার আমরা হাঁটতে লাগলাম। সে সামনে থাকতো, আমি পেছন পেছন। নাউকুর অনেক রকমের ব্যারেট ছিল, সে সবসময় সেগুলো ডান কান খোলা রেখে পড়ত। পেছন থেকে তার এই দৃশ্য এখনো আমার চোখে ভাসে। বিব্রত বোধ করলে সে মাথার ব্যারেট বা অন্য কিছু নাড়াচাড়া করত, রুমাল দিয়ে মুখ মুছত। যতবারই ও কিছু বলতে চাইতো এরকম করত। যতই আমি ওর অভ্যাসগুলো খেয়াল করতে লাগলাম, ততই ওকে আমার পছন্দ হতে শুরু করলো। নাউকো টোকিওর পশ্চিমে গ্রামের দিকে একটা গার্লস কলেজে পড়ত, যেটা ইংরেজি শিক্ষার জন্য নামকরা ছিল। কলেজের কাছে একটা খাল কৃষিকাজে ব্যবহার করা হতো। পানি ছিল খুবই পরিষ্কার। আমি আর নাউকো প্রায়ই খালের পাড় ধরে হাঁটতাম। কখনো কখনো সে আমাকে তার অ্যাপার্টমেন্টে দাওয়াত দিত আর আমার জন্য রান্না করত। আমরা দুজন যে একা কাছাকাছি বসে আছি, সেটা তাকে আর আগের মতো বিব্রত করত না। রুমটা অনেক ছোট কিন্তু পরিষ্কার ছিল। শোকানোর জন্য ঝোলানো কাপড়গুলো ছাড়া অন্য কোনো কিছু দেখে বোঝা মুশকিল যে এখানে একটা মেয়ে বাস করে। তার জীবনধারা ছিল খুবই সাধারণ, আর তার কোনো বন্ধুও ছিল না। স্কুলে যারা তাকে চিনত, এখনকার নাউকুকে তারা কেউ কল্পনাও করতে পারবে না। স্কুলের সময় নাউকু সুন্দর জামাকাপড় পরত, আর তাকে কয়েক হাজার বন্ধু ছিল। ওর রুম দেখে আমি বুঝতে পারলাম আমার মতো সেও দূরের কোথাও পড়তে যেতে চেয়েছে, যেখানে কেউ তাকে চেনে না। তুমি জানো আমি কেন এই কলেজে এসেছি? সে হেসে বলল, কারণ আমাদের স্কুল থেকে কেউ এরকম জায়গায় পড়তে আসবে না। সবাই আরো চাকচিক্য খুঁজবে। নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি। আস্তে আস্তে সে আমার সাথে অভ্যস্ত হতে শুরু করেছিল, আমিও। আমাদের মধ্যকার সম্পর্কের উন্নতি হচ্ছিল। গ্রীষ্মের ছুটির পর যখন নতুন টার্ম শুরু হলো, নাউকো আমার পাশাপাশি হাঁটা শুরু করলো, যেন এটা দুনিয়ার সবচেয়ে সাধারণ ব্যাপার। আমার মনে হলো সে আমাকে বন্ধু হিসেবে দেখতে শুরু করেছিল। আর এরকম একটা সুন্দরী মেয়ের পাশে হাঁটা আমার জন্য মোটেও বিব্রত করছিল না। আমরা সারা টোকিও হেঁটে বেড়াতে লাগলাম, কোনো নির্দিষ্ট দিক ছাড়াই। পাহাড়ে চড়লাম, নদী পার হলাম, রেল ক্রস করলাম। কোনো দিক চিন্তা না করেই যেদিকে দু চোখ চায় খালি হাঁটতে থাকলাম। হাঁটতে থাকলাম যেন এটা কোনো ধর্মীয় ব্যাপার, যা আমাদের আত্মার ক্ষতকে সারিয়ে তুলবে। বৃষ্টি হলে আমরা ছাতা ব্যবহার করলাম, কিন্তু হাঁটা কোনো অবস্থাতেই থামল না। তারপর হেমন্ত আসলো। ডর্মের উঠোন ঢেকে গেল জেলকোভার পাতায়। নতুন ঋতুর গন্ধ পাওয়া গেল যখন আমি প্রথম সোয়েটার পরলাম। ছাগলের চামড়া দিয়ে বানানো নতুন জুতাও পরলাম। মনে পড়ছে না আমরা তখন কি নিয়ে কথা বলতাম। গুরুত্বপূর্ণ কিছু ছিল না বলার মতো। আমরা আমাদের অতীত নিয়ে একদমই কথা বলতাম না, আর বললেও খুব কমই কিজুকির কথা উঠত। আমরা কোনো কথা না বলেও
শুধু কফির কাপ হাতে নিয়ে সামনাসামনি বসে থাকতে পারতাম। নাউকো স্টর্ম ট্রুপারের কাহিনী খুব পছন্দ করত। স্টর্ম ট্রুপার একবার তার এক বান্ধবীর সাথে ডেটে গিয়েছিল। সেও যে ভূগোলের ছাত্রী ছিল বলাই বাহুল্য, কিন্তু সন্ধ্যায় মন খারাপ করে ফেরত আসলো। বলতো ওয়াতেনাবে, মেয়েদের সাথে তুমি কি করে কথা বলো? আমার মনে নেই আমি কি উত্তর দিয়েছিলাম। ভুল লোককে সে প্রশ্ন করেছে তাতে কোনো সন্দেহ নেই। জুলাই মাসে একজন ছাত্র এসে স্টর্ম ট্রুপারের আমস্টারডাম ক্যানেলের ছবি বদলে গোল্ডেন গেট ব্রিজের ছবি লাগিয়ে গেল। আমাকে বলে গেল জানাতে যে স্টর্ম ট্রুপার এই ছবি দেখে মাস্টারবেট করে কিনা। সে খুবই পছন্দ করেছে, পরে আমি ছেলেটাকে বলেছিলাম। এরপর আরেকজন এসে গোল্ডেন গেট বদলে আইসবার্গের ছবি লাগিয়ে দিল। স্টর্ম ট্রুপারের অনুপস্থিতিতে প্রতিবার কেন ছবি বদল হয় এটা তাকে বিশেষভাবে ভাবিয়ে তুলল। কে কে এসব করছে? সে জিজ্ঞেস করল। কি জানি, আমি বললাম। কিন্তু কি আসে যায়, সবগুলোই তো সুন্দর ছবি, তোমার কৃতজ্ঞ হওয়া উচিত। তা ঠিক, কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত। স্টর্ম ট্রুপারকে নিয়ে বলা আমার গল্প সবসময় নাউকোকে হাসাতো। আর তেমন কিছু ছিল না যা ওকে হাসাতে পারত। তাই আমি প্রায়ই ওকে স্টর্ম ট্রুপারের কাহিনী বলতাম। যদিও স্টর্ম ট্রুপারকে এভাবে নিজের জন্য ব্যবহার করতে আমার খানিকটা খারাপ লাগছিল। সে ছিল মোটামুটি অবস্থা সম্পন্ন ঘরের সবচেয়ে ছোট ছেলে। নিজের জন্য বলতে গেলে কিছুই কখনো করেনি। মানচিত্র বানানোই তার জীবনের একমাত্র স্বপ্ন। তাকে নিয়ে এরকম মজা নেওয়া আসলে ঠিক হচ্ছিল না। কিন্তু ততদিনে স্টর্ম ট্রুপার কৌতুক আমার ডম জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল, আর সেখান থেকে ফেরত আসার কোনো উপায় ছিল না। তার উপর নাউকোর হাসি দেখতেও আমার ভালো লাগতো। আমি সবাইকে নিয়ে গল্প শোনানো শুরু করলাম। নাউকো খালি একবার আমাকে প্রশ্ন করেছিল আমি কখনো কোনো মেয়েকে পছন্দ করতাম কিনা। তাকে আমি কোবেতে ছেড়ে আসা মেয়েটার কথা বলেছিলাম। মেয়েটা ভালো ছিল, ওর সঙ্গে ভালোই লাগতো। আমি প্রায়ই তাকে মিস করি, কিন্তু সে আমাকে নাড়াতে পারেনি। আমি জানি না, কখনো মনে হয় আমার ভেতরে একটা শক্ত খোলস আছে যেটা ভেদ করে কেউ ঢুকতে পারে না। আমার মনে হয় না আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো। তুমি কখনো ভালোবেসেছিলে? নাউকো জানতে চাইল। কখনো না, বললাম তাকে। এর বেশি সে আর কিছু জানতে চায়নি। হেমন্ত শেষ যখন শহর জুড়ে কাঁপানো ঠান্ডা বাতাস শুরু হলো, নাউকো আমার গা ঘেঁষে হাঁটা শুরু করল। আমি ওর ডাফল কোটের মোটা কাপড়ের ভেতর দিয়ে শ্বাস প্রশ্বাস টের পেতাম। সে আমার হাতের ভেতর দিয়ে তার হাত ঢুকিয়ে হাঁটত, কিংবা আমার পকেটে হাত ঢুকিয়ে দিত। যখন খুব ঠান্ডা লাগতো তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপত। এসবের কোনো বিশেষ অর্থ ছিল না। আমি স্রেফ পকেটে হাত ঢুকিয়ে হাঁটতাম। আমাদের রাবার সোলের জুতাগুলো রাস্তায় খুব কমই শব্দ করত, যদি না কোনো শুকনো পাতা পায়ের নিচে পড়ত। নাউকোর জন্য আমার খারাপ লাগতো। আমার হাত নয়, তার দরকার ছিল অন্য একজনের হাত। আমার উষ্ণতা নয়, তার দরকার ছিল অন্য একজনের উষ্ণতা। নিজের কাছে নিজেকে আমার কেন জানি দোষী মনে হতো। শীত যত বাড়তে লাগলো, নাউকোর চোখের স্বচ্ছতাও সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো। এমন স্বচ্ছতা যার কোথাও স্থির অবস্থান নেই। কখনো কখনো নাউকোর দৃষ্টি কোনো কারণ ছাড়াই আমার উপর আটকে থাকত। এরকম একটা অদ্ভুত অনুভূতি যে সে কিছু একটা খুঁজছে, যা আমার ভেতর অসহায় অদ্ভুত এক একাকিত্বের জন্ম দিত। মাঝে মাঝে মনে হতো সে কি আমাকে কিছু বলতে চাইছে, যেটার জন্য উপযুক্ত শব্দ সে হয়তো খুঁজে পাচ্ছে না। এমন কিছু যেটা প্রকাশ করা শব্দের ক্ষমতার বাইরে।
না পেরে সে ব্যারেট নাড়াচাড়া করছে কিংবা রুমাল দিয়ে মুখ মুছছে, আর আমার চোখে অর্থহীন দৃষ্টি ফেলে তাকিয়ে থাকছে। যখন সে এমন করত, আমার ইচ্ছে করত তাকে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরি, কিন্তু সংকোচের জন্য কখনো পারিনি, পিছিয়ে এসেছি। আমি ভয় পেতাম তাকে হয়তো আঘাত দিয়ে বসব, যে কারণে আমরা সারা টোকিও খালি হেঁটেও বেড়াতে পারতাম, আর নাওকো তার শব্দগুলো খালি খুঁজেই যেতে থাকলো। নাওকোর থেকে ফোন আসলেই কিংবা রবিবার সকালে বের হলেই ডর্মের ছেলে পেলে আমাকে খোঁজাতো। খুবই স্বাভাবিক, তারা ভাবতো আমার একজন গার্লফ্রেন্ড আছে। তাদেরকে সত্যি বলার কোনো উপায় ছিল না, দরকারও ছিল না। যা খুশি ভেবে ভাবুক। আমাকে সন্ধ্যায় কিছু আজেবাজে প্রশ্ন শুনতে হতো। আমরা কোন পজিশনে সেক্স করি, তার ওইখানটা কেমন, সেদিন কি রঙের আন্ডারওয়্যার পরেছে ইত্যাদি। তারা যা যা শুনতে চাইতো আমি বানিয়ে বানিয়ে উত্তর দিতাম। তারপর আমার বয়স 18 থেকে 19-এ গড়ালো। প্রতিদিন সূর্য উঠল আর ডুবল, পতাকা উঠল আর নামল। প্রতি রবিবার আমি আমার মৃত বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ডেটে যেতে থাকলাম। আমার কোনো ধারণা ছিল না আমি কি করছি বা কি করব। ক্লাসে কোনো বন্ধু ছিল না, আর ডর্মেও খুব কম ছেলেবেলেকে চিনতাম। ডর্মে সবাই মনে করত আমি একজন লেখক হতে চাই, কারণ আমার সাথে সবসময় বই থাকত, আর আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আসলে আমি কিছুই হতে চাইতাম না। এইসব নিয়ে নাওকোর সাথে কথা বলতে চেয়েছিলাম। আমার মনে হচ্ছিল সে হয়তো আমার অবস্থাটা কিছুমাত্রায় বুঝতে পারবে, কিন্তু আমিও নিজেকে প্রকাশ করার জন্য কোনো শব্দ খুঁজে পাইনি। আজব ব্যাপার যে ওর সাথে থেকে থেকে আমার নিজেরও শব্দ খুঁজে না পাওয়া রোগে ধরেছে। প্রতি শনিবার রাতে আমি লবিতে বসে থাকতাম নাওকোর ফোনের অপেক্ষায়। শনিবার রাতে মোটামুটি সবাই বাইরে থাকত, তাই লবি সাধারণত শুনশান থাকত। আমি দূরে তাকিয়ে থেকে নিজের ভেতর কি হচ্ছে দেখার চেষ্টা করতাম। কি চাই আমি, কি চায় আমার থেকে অন্যরা? কিন্তু কখনোই উত্তর খুঁজে পাইনি। কখনো কখনো হাত দিয়ে আলো ধরার চেষ্টা করতাম, কিন্তু কিছুই ধরা পড়ত না। আমি প্রচুর পড়তাম, তাই বলে সব রকমের বই না। প্রিয় বইগুলি বারবার পড়তে আমার ভালো লাগত। তখন পড়তাম ট্রুম্যান ক্যাপোটি, জন আপডাইক, স্টক ফিটজেরাল্ড, র্যামন স্যান্ডারের লেখা। কিন্তু আমার ক্লাসের কিংবা ডর্মের কাউকে সেসব পড়তে দেখতাম না। তারা পছন্দ করত কাজুমি, তাকাহাশি, কেঞ্জাবুরু ওয়ে, ইউকিও মিশিমা অথবা সমসাময়িক ফরাসি লেখকদের বই। সেজন্য আমার আর অন্যদের গল্প করার কোনো টপিকও ছিল না। আমি আমার বই নিয়ে আমার মতো থাকতাম। পরিচিত একটা বইয়ের থেকে আসা গন্ধ চোখ বন্ধ করে আমাকে সুখী করার জন্য যথেষ্ট ছিল। 18 বছর বয়সে আমার প্রিয় বই ছিল জন আপডাইকের দ্য সেন্টার। তারপর যখন সেটা অনেকবার পড়া হয়ে গেল আর আগের আবেদন হারিয়ে ফেলল, তখন প্রথম স্থানে চলে এলো দ্য গ্রেট গ্যাটসবি। তারপর গ্যাটসবি অনেক দিন সেরা প্রিয় বই ছিল। যখন মুড আসতো বইটা শেলফ থেকে নামিয়ে যে কোনো জায়গায় রেখে পড়া শুরু করতাম। কখনো খারাপ লাগেনি। পুরো বইয়ে একটা বোরিং পাতাও ছিল না। আমার ইচ্ছে করত সবাইকে জানাতে কি চমৎকার একটা বই এটা। কিন্তু আমার আশেপাশে কেউ বইটা পড়েনি, ভবিষ্যতেও পড়ার সম্ভাবনা কম ছিল। বিপ্লব ঘটার মতো কিছু না হলে 1968-তে কাউকে অ্যাবস্কট ফিটজারল্যান্ডের বই পড়তে বলা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত আমার দুনিয়ার একজনকে পেলাম যে গ্যাটসবি পড়েছে, এবং শুধু এই কারণে সে আর আমি বন্ধু হয়ে গেলাম। তার নাম ছিল নাগাসাওয়া। সে ছিল আমার 2 বছরের বড়, আর সে যেহেতু আইন নিয়ে টোকিও বিশ্ববিদ্যালয়ের মতো নামকরা জায়গায় পড়ছিল,
তার সুযোগ ছিল সরাসরি জাতীয় নেতৃত্বে ঢুকে যাওয়ার। আমরা একই ডর্মে থাকলেও শুধু চেহারায় একজন আরেকজনকে চিনতাম। একদিন আমি ডাইনিং হলের সেখানে সূর্যের আলো পড়ে সেরকম একটা জায়গায় বসে গ্যাটসবি পড়ছিলাম। সে এসে আমার পাশে বসে জানতে চাইল আমি কি পড়ছি। আমি জানালাম। সে জিজ্ঞেস করল বইটা আমার ভালো লাগছে কিনা। তৃতীয়বারের মতো পড়ছি, আমি উত্তর দিলাম। গতবারের চেয়ে ভালো লাগছে এবার পড়তে। প্রতিবার যেন আমি নতুন কিছু পাই। এই লোক দাবি করছে সে ৩ বার গ্যাটসবি পড়েছে। আপন মনে বিড়বিড় করে সে বলল, যাই হোক, যে লোক গ্যাটসবির বন্ধু সে আমারও বন্ধু। সুতরাং আমরা বন্ধু হয়ে গেলাম। অক্টোবরের ঘটনা এটা। নাগাসাওয়াকে যতই জানতে লাগলাম ততই তাকে অদ্ভুত মানুষ মনে হতে লাগলো। আমার জীবনে অনেক অদ্ভুত মানুষ দেখেছি, কিন্তু তাদের কেউ নাগাসাওয়ার ধারে কাছেও ছিল না। বই পড়ার ব্যাপারে আমার তুলনায় সে ছিল রীতিমতো খাদক, কিন্তু তার একটা নিয়ম ছিল। সে এমন কোনো লেখকের বই পড়ত না যার মৃত্যুর অন্তত ৩০ বছর পার হয়নি। শুধুমাত্র এই ধরনের বইয়ের প্রতি আমার আস্থা আছে সে বলেছিল। এমন না যে এখনকার লেখায় আমার কোনো আস্থা নেই, কিন্তু আমি এমন বই পড়ে মূল্যবান সময় নষ্ট করতে চাই না যেগুলো সময় উত্তীর্ণ নয়। জীবনে অনেক সময় কম। কি ধরনের লেখকদের তুমি পছন্দ করো? শ্রদ্ধার সুরে আমি জানতে চেয়েছিলাম। বালজাক, দাস্তে, জোসেফ কনরাড, ডিকেন্স ইতস্তত না করেই উত্তর দিয়েছিল সে। ঠিক হাল ফ্যাশনের নয়, একটু পুরনো এরা। সেজন্যই আমি এদের লেখা পড়ি। তুমি যদি শুধু অন্যরা যা পড়েছে তাই পড়ো, তাহলে তোমার চিন্তা ভাবনা হবে অন্যরা যেভাবে চিন্তা করছে ঠিক সেরকম। আর সেটা হলো ফালতু লোকের দুনিয়া। সত্যিকারের মানুষদের জন্য লজ্জিত হওয়া উচিত। খেয়াল করনি ওয়াতানাবে? তুমি আর আমিই খালি সত্যিকারের মানুষ এখানে, বাকি সবাই ফালতু। আমি একটু আহত বোধ করলাম এই কথায়। এটা তুমি কি করে মনে করলে? কারণ এটা সত্যি। আমি জানি, আমি দেখতে পাই। বলা যায় অনেকটা আমাদের কপালে সিল দেওয়ার মতো। আর তাছাড়া দেখো, আমরা দুজনেই শুধু দ্য গ্রেট গ্যাটসবি পড়েছি। আমি তাড়াহুড়ো করে হিসাব করে বললাম, কিন্তু ফিটজেরাল্ড মারা গেছেন মাত্র ২৮ বছর আগে। তাতে কি? মাত্র ২ বছরই তো কম। ফিটজেরাল্ড তার সময়ের তুলনায় এগিয়ে ছিলেন। ডর্মের আর কেউ জানত না নাগাসাওয়া ক্লাসিক বইয়ের গোপন পাঠক ছিল। জানলেও কিছু হতো না। সবাই নাগাসাওয়াকে চিনত কারণ সে ছিল স্মার্ট। সে সহজেই টোকিও বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছে, তার গ্রেডও ভালো। সে সরকারি চাকরি পরীক্ষা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে পড়ে কূটনৈতিক হয়ে যাবে। সে এসেছেও সেরকম বড় পরিবার থেকে। নাগোয়াতে তার বাবার বিশাল হাসপাতাল আছে। তার ভাইও টোকিও থেকে পাশ করে মেডিকেলে পড়াশোনা করছে। সেখান থেকে পাশ করে বাপের হাসপাতালের দায়িত্ব নেবে। নাগাসাওয়ার সবসময় পকেট ভর্তি টাকা থাকত, সবসময় সম্মান নিয়ে চলত। এমনকি ডর্মের প্রধানও তার সাথে সম্মান করে কথা বলত। যদি সে কাউকে কিছু করতে বলতো, তবে সেই লোক তার কোনো কথা ছাড়াই তা করে দিত। নাগাসাওয়ার কিছু সহজাত গুণাবলী ছিল যা লোকজনকে আকর্ষণ করত এবং তাকে অনুসরণ করতে বাধ্য করত। সে জানত কি করে কোন পরিস্থিতিতে নেতৃত্ব নিয়ে নিতে হয়। সে এমনভাবে পরিস্থিতির ভার নিত এবং কৌশলের সাথে নির্দেশনা দিত যে সবাই মেনে নিত। তার মাথার উপর থেকে যেন স্বর্গীয় দূতের মতো আলোর ছটা বের হতো। লোকজন তাকে উচ্চতর কেউ হিসেবে মেনে নিত। সুতরাং সবাই ধাক্কা খেল জেনে যে নাগাসাওয়া আমাকে তার বন্ধু হিসেবে নিয়েছে। এমন একজনকে নিয়েছে যার বন্ধু হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। অন্যরা আমার এই গুণের জন্য আমাকে কোনো সম্মান দেবে কিনা সন্দেহ। আমার নিজের অবশ্যই নাগাসাওয়ার অদ্ভুত এবং জটিল চরিত্রের প্রতি আগ্রহ ছিল, কিন্তু তার গ্রেড
তার স্বর্গীয় আলো, তার চেহারা আমার আগ্রহের বিষয় ছিল না। আর এই ব্যাপারটাই ছিল তার কাছে নতুন অভিজ্ঞতা। নাগাসাওয়ার ব্যক্তিত্বতে কিছুমাত্র মাত্রাতিরিক্ত দ্বন্দ্বও ছিল না। যদিও আমি তার দয়াদাক্ষিণ্যের প্রতি মুগ্ধ ছিলাম, কিন্তু সে কখনো কখনো খুবই নিষ্ঠুর হতে পারত। সে দূরদর্শী একজন নেতার মতো সামনে এগিয়ে যেতে পারত ঠিকই, কিন্তু তার হৃদয় হয়তো তখন একাকিত্বে ডোবায় পড়ে ডুবে আছে। আমি প্রথম থেকেই তার মধ্যে এরকম আপাত বিরোধী ব্যাপার স্যাপার দেখে আসছি। অন্যরা কেউ কেন সেটা কখনো খেয়াল করেনি বুঝতে পারেনি। সে তার নিজের তৈরি বিশেষ ধরনের নরকের মধ্যে বাস করত। তারপরেও আমি মনে করি আমি তাকে সবচেয়ে ভালোভাবেই গ্রহণ করেছিলাম। তার সবচেয়ে বড় গুণ ছিল তার সততা। শুধু যে সে মিথ্যে বলতো না তা নয়, সে সবসময় তার অক্ষমতাকে স্বীকার করত। সে কখনো এমন কিছু লুকানোর চেষ্টা করত না যা তাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। আর যেটা আমার সবচেয়ে বেশি চোখে পড়ত, সে ছিল খুবই দয়ালু আর বন্ধুবৎসল। সে ডর্মে না থাকলে আমার জীবন যে আরো বিরক্তিকর হতে পারত তাতে কোনো সন্দেহ নেই। তারপরে আমি কখনো নাগাসাওয়ার কাছে নিজের মনের কথা বলিনি। শিজুকি আর নাগাসাওয়ার সাথে আমার সম্পর্কের মধ্যে সেটাই পার্থক্য। প্রথমবার যখন আমি নাগাসাওয়াকে দেখলাম মাতাল হয়ে এক মেয়েকে নির্যাতন করছে, আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যাই হোক না কেন আমি কখনোই তাকে আমার মনের কথা বলবো না। নাগাসাওয়াকে নিয়ে ডর্মে বেশ কিছু কিংবদন্তি চালু ছিল। একটা ছিল যে সে একবার 3টা জ্যান্ত শামুক খেয়েছিল, তার লিঙ্গও নাকি বিশাল। আরেকটা ছিল সে 100-রও বেশি মেয়ের সাথে শুয়েছে। শামুকের কাহিনীটা সত্যি, সে নিজেই আমার কাছে স্বীকার করেছিল এটা। 3টা বিশাল শামুক গপ গপ করে গিলে ফেলেছিলাম বলেছিল সে। এরকম মাথা খারাপ কেন হয়েছিল? প্রথম বর্ষের ঘটনা। যখন আমি এখানে আসি সে বলছিল আমাকে, তখন প্রথম বর্ষের ছাত্রদের সাথে উচ্চ শ্রেণীর সুবিধাভোগী ছাত্রদের কিছু গ্যাঞ্জাম ছিল। আমি প্রথম বর্ষের পক্ষ থেকে গেলাম উচ্চ শ্রেণীরদের সাথে আপোষ করতে। তারা ছিল ডানপন্থী কুত্তার বাচ্চা। তারা কাঠের ক্যান্ড তলোয়ার হাতে নিয়ে ঘুরত। আপোষ করার কোনো ইচ্ছে তাদের ছিল না। তো আমি তাদের বললাম, ঠিক আছে, পুরো ব্যাপারটার সমাপ্তি টানা যাক। আমাকে নিয়ে তোমরা যা খুশি করতে পারো, এর বদলে অন্যদের ছেড়ে দাও। তারা আমাকে বলল, ঠিক আছে, তুমি তাহলে কিছু জ্যান্ত শামুক খেয়ে দেখাও। চমৎকার প্রস্তাব, নিয়ে আসো, আমি বললাম। কুত্তার বাচ্চারা বাইরে গিয়ে খোলস ছাড়া জ্যান্ত 3টা শামুক নিয়ে আসলো, আর আমি ওগুলো গপ করে গিলে ফেললাম। কেমন লেগেছিল খেতে? কেমন লেগেছিল তোমার নিজের সেটা গিলে খেয়ে বুঝতে হবে। যেভাবে এটা তোমার গলা বেয়ে পাকস্থলীতে পৌঁছায় আর গলায় ঠান্ডা বিচ্ছিরি একটা স্বাদ রেখে যায়, ইয়াক, ভাবলেই জঘন্য লাগে। বমি এসে গেছিল যখন গিলেছিলাম, কিন্তু জোর করে চেপে থেকেছি। বমি করলেও আমাকে আবার খেতে হতো। যতবার করতাম ততবার খেতে হতো, তাই একসাথে খেয়ে ফেলেছি 3টাই। তারপর কি হলো? রুমে ফিরে গেলাম আর 1 বালতি লবণ পানি খেলাম। এছাড়া আর কি করতে পারতাম বলো? তা ঠিক। যাই হোক, তারপর থেকে আমাকে আর ওরা ঘাটায়নি। উচ্চ শ্রেণীর অন্য লোকজনরাও আর ঝামেলা করেনি। এই জায়গায় আমি একমাত্র লোক যে 3টা জ্যান্ত শামুক গিলতে পারে। কোনো সন্দেহ নেই তাতে। পুরুষাঙ্গের সাইজ জানা সহজ ছিল। আমি তার সাথে ডর্মে কমন গোসলখানায় গিয়েছিলাম। সাইজ ভালোই বড়, কিন্তু 100 মেয়ের সাথে শোয়ার ব্যাপারটা বাড়াবাড়ি ছিল। খুব বেশি হলে 75 হবে, সে বলেছিল। সবার কথা আমার মনে নেই, তবে মোটামুটি নিশ্চিত অন্তত 70 হবেই। আমি যখন তাকে বললাম আমি মাত্র একজনের সাথে শুয়েছি, সে বলল, এটা কোনো ব্যাপারই না, আমি ব্যবস্থা করব,
সহজ ব্যাপার। আমার সাথে বাইরে যাও, তোমার জন্য মেয়ে জোগাড় করে নেওয়ার কোনো সমস্যাই হবে না। আমি ওর কথা তখন বিশ্বাস করিনি, কিন্তু সে সত্যিই বলেছিল। একদম সহজ ব্যাপার ছিল। পানসে বিয়ারের উত্তেজনা সবকিছু একদমই সোজা করে দিয়েছিল। আমরা শিবুয়া কিংবা শিনজুকুতে তার প্রিয় একটা বাড়ি গিয়েছিলাম। সেখানে এক জোড়া ললনাকে পেলাম। জোড়া ললনাতে পৃথিবী ভর্তি। তাদের সাথে কথা বললাম, একসাথে পান করলাম, হোটেলে নিয়ে গেলাম, তারপর সেক্স। নাগাসাওয়া কথা বলে মেয়ে পটানোর বিশেষ পারদর্শী ছিল। এমন না যে সে দারুণ কিছু বলছে, কিন্তু মেয়েরা গায়ে পড়ে ওর কথা শুনত। একই সাথে প্রচুর মদ গিলত এবং সবশেষে তার সাথে বিছানায় যেত। আমার মনে হয় তারা বোধহয় এরকম চমৎকার, সুদর্শন, চালাক লোকের সাথে সময় কাটাতে উপভোগ করত। আর সবচেয়ে আজব ব্যাপার হলো, আমি যেহেতু ওর সাথে যেতাম, আমাকেও তারা সমান আকর্ষণীয় মনে করত। এটা ছিল ওর জাদু। ওর ছিল সত্যিকারের প্রতিভা, যা আমাকে প্রভাবিত করত। নাগাসাওয়ার সাথে তুলনা করলে কিজুকির কথা বলার ক্ষমতা ছিল বাচ্চাদের খেলা। কিজুকির আন্তরিকতার প্রতি নতুন করে ভালো লাগা কাজ করত। তার যা প্রতিভা ছিল, সে পুরোটা আমার আর নাওকোর জন্য ব্যয় করত। আর নাগাসাওয়া তার প্রতিভা তার আশেপাশের সবার জন্য ব্যয় করত। এমন না যে সে মেয়েদের সাথে শোয়ার জন্য মারা যাচ্ছিল। পুরোটাই ছিল তার কাছে খেলার মতন। আপনারা শুনছিলেন হারুকি মোরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের ৪র্থ পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।